হ্যালো আমার প্রিয় দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ দেখলে তোমাদের হয়তো দাঁড়িয়ে যাবে এবং হাতের কাজ করতে ইচ্ছা করবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আমার মালকিনোর ছোট মেয়েটি প্রতিদিন রাতে তেলকলা নিয়ে ঘরে ঢুকত কয়েক ঘণ্টা পর। যখন সে বের হল, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বাড়ির সবার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিল, কিন্তু আমি সব দেখতে পাচ্ছিলাম, কারণ সেই সময় আমি রান্নাঘরে কাজ করছিলাম এবং একদিন আমি তার বাড়িতে লুকিয়েছিলাম। সে কলা দিয়ে কি করছে তা জানতে কিছুক্ষণ আগে সে ঘরে ঢুকে যা দেখলাম তাতে আমি খুব অবাক হয়েছি। আর আমার নাম রিমা। আমার জন্ম দরিদ্র পরিবারে। আমার বাবা মা অন্য লোকেদের খেতে প্রতিদিন কাজ করে 2 মুঠো খাবার জোগাড় করত। আমিও তাদের সাথে কাজে যেতাম। কিছুদিন পর বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক হাজার হাজার টাকা খরচ করতে বলেন। আমাদের কাছে তেমন টাকা ছিল না, তাই মা জমিদার বাবুর কার খামারে গিয়েছিলেন। আমার মা জমিদার বাবুর কাছে ভিক্ষা করতেন, কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হননি। আমার বাবা সঠিক চিকিৎসা না পেয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এখন আমাদের মাথা থেকে ছাতা সরে গেল। আমাদের সাহায্য করার মতো কেউ ছিল না। কোনভাবে আমি এবং মা নিজেদের সামনে নিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করলাম। এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার মা আমার শেষ আশ্রয় ছিল, কিন্তু এখন আমার কেউ নেই। আমি এই অবস্থায় খুব ভেঙে পড়েছিলাম। আমার চাচা এবং চাচি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু আমি তাদের বাড়িতে প্রবেশ করার পরেই বুঝতে পারি যে চাচা চাচি কখনোই বাবা মায়ের মতো হতে পারে না। তাদের নিজের মেয়েকে ভালো খাবার খাওয়াই, ভালো জামাকাপড় দে, আর আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো। আমার সাথে ভালো কথা বলাতো, দূরের কথা আমার দিকে ভালো করে তাকাতো না। কিন্তু আমি এটাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। একদিন যখন আমি থালা বাসন পরিষ্কার করছিলাম, তখন চাচা টাউন থেকে ফিরে এলেন। তিনি এসে আমার চাচিকে বললেন, শহরের একটি বাড়িতে একজন কাজের মেয়ে দরকার। আমাদের রিমাকে সেখানে কাজ করতে পাঠানো উচিত। রিমা সেখানে কাজ করবে এবং আমরা টাকা পাব। এই কথা শুনে চাচি খুব খুশি হলেন। পরে দিন চাচা আমাকে শহরে নিয়ে এসে একটা বড় বাড়িতে নিয়ে গেলেন, যেখানে একজন মহিলা তার 2 মেয়েকে নিয়ে বসেছিলেন। চাচা তাকে সালাম করে আমার দিকে ইশারা করে বললেন, আজ থেকে এই মেয়ে তোমার বাড়ির সব কাজ করবে। আর আমার চাচা বলল, আমি সকালে ওকে এখানে দিয়ে যাব, আবার আমি বিকেলে এসে নিয়ে যাব। ম্যাডাম আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি ওর বাড়ির সব কাজ করতে পারবে? আমি মাথা নাড়লাম। এত বড় বাড়িতে একা একা সব কাজ সামলানো সহজ হবে না জানতে, কিন্তু রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। চাচির ভয়ে রাজি হতে হল। উপপত্নী আমাকে সবকিছু বুঝিয়ে বল এবং আমি রান্নাঘরে কাজ শুরু করলাম। আমি সারাদিন কাজ করেছি এবং রাতে আমার চাচা আমাকে বাড়িতে নিয়ে এলেন। বাসায় গিয়ে শুকনো রুটি খেয়ে গরমে শুয়ে পড়লাম। পরদিন সকালে চাচা আমাকে উপপত্নীর বাড়িতে ফের পাঠালেন। কয়েকদিন এভাবেই চলল। একদিন মালকিনের বাসায় অনেক মেহমান এসেছে, তাই কাজ বেড়ে গেছে। তাই মালকিন আমাকে বাসায় পাঠালো না। সে আমার চাচাকে বলল যে যতদিন আমার অতিথিরা এই বাড়িতে থাকবে ততদিন রিমা এখানেই থাকবে, কারণ রাতে সবাই দেরি করে খায়, তাই কাজও অনেক বেড়ে যায়। চাচা আমাকে না নিয়ে বাসায় চলে গেলেন। আমি গভীর রাত পর্যন্ত কাজ করেছি এবং মালিক আমাকে তার বাড়িতে থাকার জন্য একটি রুম দিয়েছেন। চাচাতো ভাইয়ের বাড়িতে থাকার চেয়ে আমি এখানেই থাকতে চাই, কারণ আমি এখানে ভালো কারণ ভালো খাবার আছে এবং আমার বেডরুমে একটি ফ্যান ছিল, তাই আমাকে আর গরমে ঘুমাতে হয়নি। কিন্তু যখনই আমি মালকিনকে তার মেয়েদের সাথে দেখতাম, তখনই আমার নিজের মায়ের কথা মনে পড়ে যেত। কিছুদিন পরেও মালকিন আমাকে বাড়ি পাঠায়নি। সে আমার চাচাকে স্পষ্ট করে বলেছে যে রিমা এখন থেকে এখানেই থাকবে। রিমা বলে তার ছোট মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। মালকিন আমাকে উৎসবের দিনে নতুন জামা কিনে দিতেন। তার ছোট মেয়েটি ছিল আমার সাথে খুব খোলামেলা মিশত, কিন্তু তার বর মেয়েটি একটু রাগান্বিত ছিল। সে আমার সাথে বাড়ির চাকরের মতো আচরণ করত এবং মালকিন এবং তার মেয়েদের বিয়ের অনুষ্ঠানের জন্য 2 দিনের জন্য বাড়ির বাইরে থাকার আগে একবারও আমার সাথে ঠিকভাবে কথা বলেনি। মালকিন আমাকে তার বাড়ির দায়িত্ব দিয়ে বলেছিল যে আমি তার বাড়ির ভালো যত্ন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের দেখাশোনা করছি, তাই তারা আমাকে বিশ্বাস করেছে। চাচা তৎক্ষণাৎ এই বাড়িতে
থাকতে রাজি হলেন এবং মালিকরা বেরিয়ে গেলেন। আমি চাচা আর নিজের জন্য খাবার রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 1:20টার দিকে চাচা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে চলে গেলেন। আমি ঘুম থেকে উঠে ভাবলাম চাচা হয়তো রান্নাঘরে পানি খেতে গেছেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি ফিরে আসেননি। তাই আমি ঘর থেকে বের হয়ে দেখি চাচা কি করছে। চাচাকে দেখলাম মালকিনের আলমারিতে কিছু খুঁজছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি খুঁজছে। চাচা ঘাবড়ে গিয়ে কিছু বললেন না। আমি আলমারির দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর আলমারি! আমি বুঝতে পারি চাচা চুরি করার মতো লোভী। তিনি তার গ্রামে ছোটখাটো চুরি করতেন এবং এত বড় বাড়িতে তিনি একা থাকলে তিনি কিভাবে লোভ সামলাবেন। কিন্তু আমি চাই না চাচা এমন কিছু করুক, কারণ আমি মালকিনের আস্থা হারাতে চাই না। তারপর থেকে আমি তার উপর নজর রাখতাম। আমি তাকে কখনোই একা রেখে যাইনি। রাতে ভালো ঘুমাইনি আমি। এভাবে 2 দিন পার করলাম এবং মালকিন এবং তার মেয়েরা বাড়ি ফিরে এলো। তারা ফিরে আসার পর চাচা বাড়ি চলে গেলেন। মালকিন আমার জন্য কিছু কাপড় নিয়ে এসেছিল, যা আমি পেয়ে খুব খুশি হয়েছিলাম। এক রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন দেখলাম মালকিনের ছোট মেয়ে তার ঘরে তেল এবং কলা নিয়ে যাচ্ছে। সে তার ঘরে চোরের মতো লুকিয়ে যাচ্ছে যাতে কেউ তাকে না দেখে। আমার একটু অদ্ভুত লাগছিল। অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে এভাবে লুকিয়ে যাচ্ছে কেন? আর একটা কথা, মালকিনের স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে কয়েক বছর আগে। তারপর থেকে সে তার 2 মেয়েকে নিয়ে একা থাকে। নিজের ব্যবসা করার জন্য তাদের কখনো টাকার অভাব হয় না। আমি অঞ্জু দিদির কলা আর তেল নিয়ে যাওয়া এড়িয়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম যে মেয়েটা রাতে পড়াশোনা করে, তাই কলা খাওয়ার জন্য আর তেল হয়তো অন্য কোন কারণে নিয়ে যায়। আবার তার বন্ধুরা প্রতিদিন বাড়িতে আসত এবং তারা সবাই মিলে কিছু ব্যবহারিক কাজ করত। একদিন আপুকে জিজ্ঞেস করলাম, বন্ধুরা সবাই মিলে কি করো? তিনি বলেন, আমরা বিজ্ঞান নিয়ে পড়ি, তাই ব্যবহারিক করতে হবে। আমি কিছুই বুঝলাম না। আমি কখনো স্কুলে যাইনি, তাই পড়ালেখা কেমন করে বুঝব? আমি অঞ্জু দিদির তেল এবং কলা খাওয়া নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। বাড়ির সবাই খাওয়া শেষ করে আমি থালাবাসন ধুজে রান্নাঘর পরিষ্কার করছিলাম। আমি এর মাঝে দেখলাম দিদি ফ্রিজ থেকে কলা বের করে একটি পাত্রে তেল ঢেলে তার ঘরে নিয়ে যাচ্ছে। এখন এটা রোজগারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার ঘরটা দিদির বাড়ির ঠিক সামনেই ছিল। মাঝরাতে দিদি ঘর থেকে হাত মুখ ধুয়ে চলে যেত। তার সারা শরীর ঘামে ভিজে যেত। মাঝে মাঝে ঘুম না এলে এসব দেখতাম। প্রতিদিন আমি এই জিনিসগুলি দেখতাম না, কারণ সে যখন বাইরে আসে তখন আমি সেগুলি দেখতাম। সে যদি প্র্যাকটিক্যালের জন্য কলা ও তেল নেয় তাহলে গোপনে কেন নীল এবং প্রতিদিন কেন নিচ্ছে? সারাদিন মনের মধ্যে ঘুরছিল যে দিদি নিজের বাসা কলা আর তেল লুকিয়ে নিয়ে যায় কেন। ভাবলাম মালকিনের সাথে এ বিষয়ে কথা বলবো, তাই কিছু না বলে চলে এলাম। তারপর ভাবলাম মালকিনকে বললে যদি বাড়িতে কোন ঝামেলা হয়, তাই না বলে ওই বিষয়ে চিন্তা করা ছেড়ে দিলাম। একদিন রাতে আমার ঘুম আসছিল না। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি দেখলাম অঞ্জু দিদি তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে কাঁদছিল। আমি রুম থেকে বেরিয়ে এসে দিদিকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছ কেন? দিদি অঞ্জু দিদি প্রশ্নটি এড়িয়ে যায় আর বলে, কিছু না, তুমি যাও ঘুমাও। সে এইটা বলে তার রুমে চলে গেল। আমি সারারাত ঘুমালাম না এই চিন্তায়। ভাবতে থাকলাম কি হলো অঞ্জু দিদি যে সবসময় হাসি খুশি থাকত, সে রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো। অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে মাঝরাতে লুকিয়ে ঘরে যায়। ঘর থেকে বের হয়ে হাত মুখ ধুতে যাওয়ার সময় তার সারা শরীর ঘামে ভিজে থাকে। তারপর এসব লুকিয়ে রাখা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। রিমা ভাবল পরের দিন অঞ্জু দিদি কলেজে গেল আর বড় দিদিও ওর কলেজে গেলে। তারপর আমি অঞ্জু দিদির ঘরে গিয়ে দেখ যে ঘটনা কি, কিন্তু আমি ঘরে গিয়ে দেখলাম সব জিনিসপত্র ঠিকঠাক রাখা ছিল, তেমন কিছু পেলাম না। আমি বাইরে এসে ভাবলাম আসলে ঘটনাটা কি। তখন অঞ্জু দিদি আর বড় দিদি কলেজ থেকে ফিরে আসে। তাদের জন্য খাবার তৈরি করলাম, কিন্তু অঞ্জু দিদি খেতে চাইল না। সকালেও সে খুব একটা খায়নি। আমি অনেকবার বলেছি দিদি খাবার খাও, কিন্তু সে রেগে গেল। আমিও কিছু পর চুপ করে রইলাম। ভাবলাম দিদিকে একবার জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু তারপর ভাবলাম সে যদি আবার রেগে যায়। আমার অঞ্জু দিদির জন্য খুব চিন্তা হচ্ছিল, কারণ আমি যখন থেকে এই বাড়িতে এসেছি দিদি একবারও আমাকে বুঝতে দেয়নি যে আমি এই বাড়ির কাজের মেয়ে। সে আমার অনেক যত্ন নিয়েছে।
কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আজ রাতে অঞ্জু দিদির ঘরে লুকিয়ে থাকলে সব জানতে পারব। আমি রাতে সবাইকে খাবার দিয়ে নিজে কিছু না খেয়ে দিদির ঘরে গিয়ে এক লুকিয়ে রিলাম। খুলতেই মনে পড়ল যে সেদিন আমি দিদির বাড়িতে এসে দেখিনি এই দরজাটা, হয়তো দরজার সামনে কাপড় রাখা ছিল, তাই দেখিনি। তখন দেখি দিদি ওই দরজা দিয়ে একজন লোককে ঢুকাচ্ছর। তারপর আমি দেখলাম কি হলো ওইটা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। তারপর হঠাৎ আমার হাতের জিনিসটা, যেটা আমার মা মেলা থেকে কিনে এনেছিল, সেটা খুলে মাটিতে পড়ে গেল। সেই আওয়াজ শুনে দিদির মনে হলো তার ঘরে অন্য কেউ আছে। সে উঠে তার রুমে খোঁজ করল। তারপর এক কোণে সে আমাকে দেখে। দিদি আমাকে দেখে অবাক হয়ে গেল এবং রাগ করে বলল, তুমি এখানে কি করছো? আমি দিদির রাগ দেখে ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো দিদি? আমি কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি তোমার জন্য ভাবছিলাম, কারণ এই দিনগুলোতে তুমি ঠিকমত খাও না এবং সেদিন তুমি বাড়ি থেকে চলে গিয়েছিলে। অঞ্জু দিদি আমাকে তখন বলেছিল যে সে কিছু ভুল করছে না, কিন্তু সে একজন ব্যক্তির উপকার করছে, দাদাকে। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তখন থেকে তিনি মন্দিরে থাকেন, কিন্তু আমি সহযোগ্য করতে পারিনি। আমি আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাকে অনেক বকাঝকা করেছিলেন। তাই আমি একটা প্ল্যান করে রাতে দাদুকে আমার রুমে নিয়ে আসি এবং সকালে ওকে আমার রুমের পিছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যাই। আমি দিদিকে জিজ্ঞেস করি, সে তেল আর কলা দিয়ে কি করো? সে সকালে একবেলা খাবার খায়। যখন আমি তাকে রাতে খাবার দেই, সে কিছুই খায় না। তাই আমি তাকে ফল খাওয়াতে শুরু করি এবং কলা তার প্রিয় ফল। তাই আমি প্রতি রাতে তার জন্য কলা নিয়ে আসি, যাতে আমি এটি লুকিয়ে রাখি। মা আর দাদা কিছু জানে না। আর দাদার হাঁটু খুব ব্যথা করছে, তাই আমি রোজ তেল নিয়ে আসি তার হাঁটুতে মালিশ করার জন্য। অনেকদিন পর আমার শরীর ঘামে ভিজে গেছে, আর আমি সেদিন হাত ধুতে বাইরে যাই। আমার দাদার শরীর ভালো ছিল না, তাই দিদির কথা শুনে আমার চোখে পানি চলে এলো আর আমার সব ভয়ে দূর হয়ে গেল। আমি নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। ঘরে এসে ভাবলাম, আমার উপপত্নী কিভাবে এত নিষ্ঠুর হতে পারে যে তার অসুস্থ শ্বশুরকে কাপচোপ সহ ঘর থেকে বের করে দে। দিদির জন্য গর্বিত। আজকাল আপনি বড় মনের মানুষদের খুব একটা দেখতে পান না, এবং অঞ্জু দিদির বড় মনের মানুষ। এই সমাজ এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে তারা বৃদ্ধ লোকদের বাড়ি থেকে বের করে দেয়। আমি ভালো করেই বুঝি মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে না যখন তারা নিজেরাই অনুভব করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আমি আপনার জন্য। এই ভিডিও তৈরি করেছি। বিদায় বলছি। আগামীকাল একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।